জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বেলা 11টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাইদের বাড়িতে পৌঁছান তিনি। প্রথমে কবর জিয়ারত করে নিহত সাইদের জন্য দোয়া করা হয়। পরে সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ ইউনুস। এ সময় সাইদের পরিবারের সদস্যদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে আবারও সাইদের কবরের সামনে গিয়ে দেশবাসীকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সঙ্গে দেখা করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে আন্দোলনের সময় আহত হয়ে চিকিৎসাধীন থাকাদের সঙ্গে দেখা করতে রংপুর মেডিকেলে যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। কোথাও কোনো সমস্যা না হয়, তো ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটির সন্তান সবাই আবশ্যক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সর্বশেষ কর্মসূচি জানতে সরাসরি যুক্ত ছি রংপুরের সহকর্মী মোকাররম হোসেনের সঙ্গে। মোকাররম, আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা ধরনের কর্মসূচি রয়েছে, তো আপনার কাছে কি খবর রয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল 10:50 পীরগঞ্জে এসে অবতরণ করেন। তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসেছেন। এরপরে 11:05 তিনি সাইদের যে গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়ায় যান। সেখানে সাইদের কবরের পাশে তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপরে মোনাজাত শেষ করে সাইদের গ্রামের যে বাড়ি পৈতৃক ভিটা, সেখানে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। সেখানে তাদের কথা শোনেন, বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন। সেখানে 20 মিনিট অবস্থানের পরে তিনি বের হয়ে নিরাপত্তা বহরের সঙ্গে আবার পীরগঞ্জে বিনয় একাডেমিতে আসেন। সেখান থেকে তিনি হেলিকপ্টার যোগে রংপুরে চলে আসেন। রংপুরে ক্যান্টনমেন্টে অবতরণ করে সেখান থেকে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক, সেই সমন্বয়কদের সঙ্গে তিনি বসবেন এবং সেখানে তিনি শিক্ষার্থীদের কথা শুনবেন। এরপরে আমরা জানতে পেরেছি তিনি রংপুর মেডিকেলে যাবেন, সেখানে আহতদের দেখবেন। এরপরে সার্কিট হাউসের প্রশাসনের সঙ্গে একটি তার বৈঠক হবার কথা রয়েছে। তবে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো কথা তার হবে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। তবে গণমাধ্যম থেকে প্রত্যাশা করা হচ্ছে যে যেহেতু শপথের পরে তার এটি প্রথম সফর রংপুরে, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তার সরকার পরিচালনার প্রত্যাশা, রংপুর নিয়ে তার যে পরিকল্পনা সেটি আমরা জানতে পারবো। সেই প্রত্যাশা কিন্তু গণমাধ্যম কর্মীদের রয়েছে। জানিয়ে রাখি, কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়ে আবু সাইদ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্ত কিন্তু রংপুরের মানুষ মনে রেখেছে এবং সেই মনে রাখার বাস্তবতা থেকেই সাইদের পরিবারের কাছে অনেকেই অর্থ সহায়তা দিয়েছেন, পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রংপুর সফরকে কেন্দ্র করে তাদের পরিবারের যে অসহায়ত্ব ছিল, তাদের যে দৈন্যদশা ছিল, তাদের যে আবু সাইদকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল, সেই স্বপ্ন অনেকখানি বাস্তবায়নের পথ প্রসারিত হয়েছে। সরকার প্রধানের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশের বর্তমানের অন্যতম শীর্ষ নীতি নির্ধারক। সুতরাং তার সফর ঘিরে পরিবার যেমন চাঙ্গা হয়েছে, একই সঙ্গে রংপুরের সুশীল সমাজ, স্থানীয় প্রশাসনও কিন্তু ব্যাপকভাবে আশাবাদী যে এই সফর ঘিরে রংপুরের যে এগিয়ে যাবার প্রত্যাশা, অর্থনৈতিক যে বৈষম্য, উন্নয়ন বৈষম্যের কথা যেটি বলা হয়, এবং রাষ্ট্র সংস্কারের যে বিভিন্ন দফা, সেই দফায় আরও বেশি তৎপরতা বাড়বে, সেই প্রত্যাশা কিন্তু রংপুরের মানুষের রয়েছে। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈঠক হচ্ছে। আমরা সেই বৈঠক শেষ হবার জন্য অপেক্ষা করছি। বৈঠকের পরেই আমরা চেষ্টা করব বৈঠকের ভিতরের পরিস্থিতি জানবার। জানিয়ে রেখে নিই, এই সফরে কোটা সংস্কার আন্দোলনের দুজন সমন্বয়ক রয়েছেন, নাহিদ এবং আসিফ, যারা দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পেয়েছেন। তারা কিন্তু এসে অঝরে কেঁদেছেন এবং সাইদের পরিবারের পাশে দাঁড়ানোর ফলে রংপুরের যে কোটা সংস্কার আন্দোলনের নেতারা রয়েছেন, তারা কিন্তু ব্যাপকভাবে উৎসাহিত। এবং আমরা দেখেছি সাইদের গ্রামের বাড়িতে নানান বয়সের মানুষ কিন্তু ভিড় করেছেন, অতিষ্ঠ ভিড় করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উভয় পক্ষকে দেখার জন্য কিন্তু তারা অপেক্ষা করছিলেন। তো এ নিয়েই ছিল এই মুহূর্তে রংপুর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সফরের এই মুহূর্তে পর্যন্ত সবশেষ। রংপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সর্বশেষ কর্মসূচি জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত করা হয়েছে। চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে 10:30টার দিকে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকায় প্রধান বিচারপতিকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। বৈঠকের কথা শুনে হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় প্রধান বিচারপতি সহ সকল বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। প্রধান বিচারপতির হাইকোর্টে সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট মিটিং ডাকা একটি অনভিপ্রেত ঘটনা। ছাত্র জনতার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানো ঠিক হবে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষায় প্রতিফলন ঘটাতে আইন মন্ত্রণালয় সাধ্যমতো চেষ্টা করবেন। ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যে উনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। তো এটা একটা অনভিপ্রেত ঘটনা। এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো। আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না। আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি শেখ হাসিনা, তাই তিনিই এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আগের সাক্ষাৎকারগুলোতেও সরকার পতনের জন্য বিএনপি জামাতকে দায়ী করলেও এবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান জয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগের ইচ্ছা থাকলেও আন্দোলনকারীরা অগ্রসর হচ্ছিলেন গণভবনের দিকে। নিরাপত্তার কথা মাথায় রেখে অল্প সময়েই দেশ ছাড়তে হয় সাবেক প্রধানমন্ত্রীকে। সাক্ষাৎকারে জয় আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা সত্ত্বেও সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার তৈরির প্রক্রিয়াটি অসাংবিধানিক। নির্বাচন প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এক সময়ের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। অন্যদিকে দেশে ফিরলে কারাগারে যেতেও শেখ হাসিনা দ্বিধা করবেন না বলে জানান জয়। বলেন, নৌকার ভবিষ্যৎ মাঝি হিসেবে দল তাকে চাইলে বিষয়টি বিবেচনা করবেন তিনি। সরকার শৃঙ্খলা ফেরাতে পঞ্চম দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আগের 4 দিনের চেয়ে উপস্থিতি আজকে আরও বেশি। গুলশান 1 চত্বরেই দায়িত্ব পালন করছে প্রায় 40 জন। শিক্ষার্থীদের সঙ্গে রয়েছে ফায়ার সার্ভিস, আনসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অবৈধ টাকা, স্বর্ণালংকার, সরকারি নথি গোপনে যেন কেউ সরাতে না পারে সেজন্য সন্দেহভাজন সব ধরনের যানবাহন তল্লাশিও করছে শিক্ষার্থীরা। উৎসাহ যোগাতে সাধারণ মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও মোড়ে মোড়ে নাস্তা, খাবার, পানি সরবরাহ করছে স্বেচ্ছায় সড়ক শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের। গাড়ি চলতে থাকলেও পথচারীরা পার হওয়ার চেষ্টা করেন, তখন গাড়ির স্পিড যেমন স্লো হয়ে যায়, ব্যাঘাত ঘটে অনেক গাড়ির। আমরা কোনো খারাপ বিহেভ করতেছি না কারোর সাথে, সুন্দর করে স্যার বলে আমরা কথা বলতেছি। কোনো গাড়ি সন্দেহবোধক হলে আমরা এই যে সাইডে দাঁড় করে আমরা চেক করার ব্যবস্থা করতেছি যতটুকু পারা যায়। আমরা যখন বাসে আসছিলাম কিংবা একজন রিক্সাওয়ালা, তিনি কিন্তু এইটাকে খুব, ওনার যেহেতু জবাবদিহিতার জায়গাটা থাকছে না, উনি কিন্তু এটাকে খুব ভালোভাবে গ্রহণ প্রথমে করছেন না। পুলিশের অনুপস্থিত না থাকার কারণে আমরা এই আইন শৃঙ্খলা এইখানের এবং সড়কের নিরাপত্তা এবং এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি বর্তমানে। সবসময় চেষ্টা করছি টহলের মাধ্যমে অ্যালার্টটা একটু বাড়ানোর জন্য। পাশাপাশি আমাদের ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজ, যেমন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটু স্ন্যাক্স বা একটু এগুলো ওদেরকে বোঝানো, সেই বিষয়গুলোতে কাজ করছি এখন। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন থানায় যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। ফিরতে শুরু করেছে পুলিশ সেবার কার্যক্রম। এতে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মাঝে। চট্টগ্রামের বেশিরভাগ থানায় সীমিত আকারে শুরু হয়েছে কার্যক্রম। সকালে নগরীর কোতোয়ালি, হালিশহর, ডবল মোরিং এবং ইপিজেড থানায় দাপ্তরিক কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। সাদা পোশাকেও কাজে যোগ দেন অনেকে। থানা পুলিশের সেবা কাজে সহায়তা করতে তৎপর সেনাবাহিনী ও আনসার সদস্যরা। একইভাবে বরিশালেও শুরু হয়েছে পুলিশের দাপ্তরিক কাজ। কোতোয়ালি থানাসহ বেশ
কয়েকটি থানায় কাজ শুরু হলেও মানুষের উপস্থিতি কম। তবে কেউ সেবা নিতে গেলে তাকে সব ধরনের সহায়তা করছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এছাড়া ফরিদপুর, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন থানায় ফিরছেন পুলিশ সদস্যরা। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ব্রাজিলের সাও পাওলো রাজ্যে 57 আরব সহ একটি বিমান বিধ্বস্তের প্রাণ হারিয়েছেন যাত্রী ও ক্রু সহ 61 জন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিমান দুর্ঘটনা নিহতদের জন্য 1 মিনিট নীরবতা পালন করেন প্রেসিডেন্ট। বিমানটিতে 57 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে বিমানটি পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সাও পাওলো থেকে প্রায় 80 কিলোমিটার উত্তর পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান করছে কেন্দ্রীয় তদন্তকারী দল। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ইউক্রেনের একটি সুপারমার্কেটে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত 14 জনের প্রাণহানি হয়েছে, আহত অন্তত 43 জন। শুক্রবার দনেস্কের পূর্বাঞ্চলীয় একটি শহরে এই হামলা হয়। গেল কয়েকদিন ধরে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা করছিল ইউক্রেনীয় সেনারা। এই পরিকল্পনার জেরেই রাশিয়া এই অতর্কিত হামলা চালিয়েছে বলে দাবি করছে ইউক্রেন। আল জাজিরা বলছে দিনের মধ্যভাগে অর্থাৎ স্থানীয় সময় শুক্রবার দুপুরে রুশ বিমান থেকে এই মিসাইল হামলা চালানো হয়েছে। জনবহুল স্থাপনা লক্ষ্য করে চালানো এই হামলার নিন্দা জানিয়ে দনেস্কের আঞ্চলিক প্রধান বলেন, এই হামলা প্রমাণ করে স্বার্থের জন্য রুশ সেনারা কতখানি বর্বর হতে পারে। গাজার আল দারাজ অঞ্চলের আল তাবিন স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 100 জনের প্রাণহানি হয়েছে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর স্কুলটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এছাড়াও গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় 19 ফিলিস্তিনি সহ মোট 35 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা সংস্থা উনরা এর প্রতিবেদন বলছে, আশ্রয়হীন 60 থেকে 70 হাজার বাসিন্দাকে খান ইউনিস থেকে আল মাওয়াসি এলাকায় জোর করে সরিয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা। ঘনবসতিপূর্ণ আল মাওয়াসি শহরে এত বিপুল সংখ্যক আশ্রয়হীন ফিলিস্তিনকে জায়গা দেয়া কঠিন হবে বলে মনে করছে সংস্থাটি। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ইংল্যান্ড ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হলেন লি কার্সলি। সদ্য বিদায়ী কোচ সাউথগেটের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। মূলত নতুন কোচ খুঁজছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। তবে সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে নেশনস লিগ, সেটার প্রস্তুতির জন্য কার্সলিকে আপাতত নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের দায়িত্বে ছিলেন কার্সলি। খেলোয়াড়ি জীবনে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের হয়ে 40 ম্যাচে মাঠে নামা কার্সলি ছিলেন মিডফিল্ডার। 17 বছরের ক্যারিয়ার শেষ করে যুক্ত হন কোচিং পেশায়। শুরুর দিক দিয়ে কাজ করেছেন ব্রেন্টফোর্ড আর বার্মিংহামে। পরে কাজ শুরু করেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের সাথে। 2020 সালে যুক্ত হয়ে 4 বছরের মাথায় পেয়ে গেছেন জাতীয় দলের দায়িত্ব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।